আমি ম্যাডামকে শাড়ি খোলার কথা বলতেই ম্যাডাম আমার দিকে রাগি লুকে তাকায়। ম্যাডাম আমারে বলে, তোর লজ্জা করে না ম্যাডামকে শাড়ি খোলার কথা বলতে? আমি বলি, আপনি শাড়ি না খুললে আমি আপনারে শাড়ি পরাবো কেমনে? ম্যাডাম কিছু একটা ভাইবা বলে, হ্যাঁ সেটাও তো ঠিক বলতিছস, কিন্তু আমি তো এটা করতে পারবো না। সত্যি কথা বলতে আমারও অনেক আনইজি ফিল হইতেছিল। আর ম্যাডাম তো ঠিকই বলতেছে, উনি আমার সামনে কেমনে শাড়ি খুলবে? আমি আনিশা ম্যাডামরে বলি, আচ্ছা ম্যাডাম, আমি আপনারে শাড়ি পইরা দেখাইতেছি, হ্যাঁ আপনি একটু দেখেন তো শিখতে পারেন নাকি? আমার মনে হয় আপনি একবার ভালো মতো দেখলেই শাড়ি পরতে পারবেন। ম্যাডাম একটু অবাক হয়ে বলে, তুই শাড়ি পরবি? আমি বলি, তাছাড়া এখন তো কোনো উপায় নাই। এটা শুনে ম্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে শাড়ি পরে দেখা। আমি আলমারিতে রাখা আরো একটা শাড়ি নিয়ে পরতে শুরু করি। ম্যাডাম মনোযোগ দিয়ে দেখতেছে। শাড়ি পরা শেষে আমি ম্যাডামরে বলি, যান এইবার ওয়াশরুমে গিয়া আপনি নিজে নিজে ট্রাই করেন। আমার কথা শুনে আনিশা ম্যাডাম ওয়াশরুমে চলে যায়। একটু পর বের হয়ে আসে। আয়শা বলে, ফয়সাল দেখ তো আমারে কেমন লাগতেছে। ওর কথা শুনে আমি ওর দিকে তাকাই। ওরে দেখা আবারও নতুন করে ক্রাশ খাই। শাড়িটা একেবারে সুন্দর করে পরছে, শুধু কুচিটা একটু এলোমেলো হয়ে আছে। আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছি। তখন আনিশা ম্যাডাম বলে, কি এবার ঠিক আছে শাড়ি পরা? আমি বলি, হ্যাঁ সবকিছু ঠিকঠাক, শুধু কুচিটা একটু কেমন যেন হয়ে আছে। এটা বলে আমি নিচে বসে ওর কুচিটা ঠিক করতে শুরু করি। ঠিক করা শেষে বলি, হ্যাঁ এইবার ঠিক আছে। তারপর আমরা দুইজনে একসাথে নিচে আসি। আমাদের দেখতে নিচে অনেক মানুষজন আসছে। সবাই ড্যাব ড্যাব করে দেখতেছে, আমার লজ্জাও করতেছে। সবকিছু শেষে বিকেল বেলা আনিশার আম্মু আব্বু ওদের বাসায় ডাকে। কোনো অনুষ্ঠান করা হইতেছে না, তবুও আনিশার আত্মীয় স্বজন আসছে আমারে দেখার জন্য। আমি অবশ্য আনিশা ম্যাডামরে বলছিলাম যে আমি যাব না, আপনি যান। ও বলছে যে আম্মু আব্বু তো আমাদের দুইজনকে ডাকছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওরে নিয়ে বিকেল বেলা ওদের বাসায় যাই। যাওয়ার সময় এলাকার লোকজন কেমন করে যেন তাকাইতেছিল। এইটা দেখে আমি আনিশা ম্যাডামরে বলি, দেখছেন আপনার জন্য কেমন করে দেখতেছে আমাদের। এটা শুনে ও আমার দিকে তাকায়া বলে, আমি কি করছি যে আমার জন্য তাকাইতেছে? আমি কি তোরে বিয়ে করতে চাইছিলাম নাকি বলছিলাম আমার আব্বু আম্মুরে যে তোরে বিয়ে করব? আমারই ভুল হয়েছিল। আমি কেন যে তোরে সেই দিন রাতে ডাকছিলাম, যেটার জন্য পালাইছিলাম, ঘুরে ফিরে সেটাই হলো আমার সাথে। এসব বলতে বলতে ওদের বাসায় চলে আসি। বাসায় আসতেই আনিকা জোরে চিল্লায়া বলে, দুলাভাই আর আপু চলে আসছে। ওর মুখে দুলাভাই ডাকটা শুনে কলিজাটা আমার ফাইটা যাইতেছিল। ওর কি হইতে চাইছিলাম আর কি হয়ে গেছি। একে একে সবাই আমার সাথে পরিচিত হয়। আনিশা ম্যাডামের যে কাজিন গুলা ছিল ওরা বলে, তোর পিছনে কত ঘুরছি আমরা, আর এই ছেলের কাছে শেষে পটে গেলি। ম্যাডাম তখন বলে, কই হচ্ছে ময়ূর আর কই হচ্ছে কাউয়া। এই কথাটা ম্যাডাম যখন ওদের বলছে, ওদের মুখটা তখন দেখার মতো ছিল। আমি তো মনে মনে হাসতেছিলাম যে এটা কি বললো ওদের। নিজে নিজেই বলি, যাক তাহলে ম্যাডামের চোখে আমি সুন্দর। এমনি গল্প গুজব করতে করতে রাত হয়ে যায়। আমি ম্যাডামরে বলছিলাম যে আমি বাসায় যাব। ও বলে যে না, আজকে বাসায় যাইতে হবে না, আব্বু আম্মু বলছে 2 দিন থাকতে। আমিও আর কিছু বলি নাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। আমি ফ্লোরে একটা চাদর বিছায়া শুইতে যাব। তখন আমি আনিশা ম্যাডামরে বলি, আচ্ছা আমাদের বিয়ে তো হয়ে গেছে তাই না, এরপরে আপনার প্ল্যান কি? মানে পড়ালেখা, ভার্সিটি এসবের কথা জিজ্ঞাসা করতেছি। ম্যাডাম বলে, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই তোরটা ভাব, আমারটা আমার ভাবা আছে। আমি বলি, আপনি এমন কেন? হ্যাঁ একটু ভালোভাবে মিষ্টি করে কথা বলা যায় না? আমার কথা শুনে আনিশা ম্যাডাম বলে,
ওলে ওলে আমার বাবুটা রাগ করছে। আচ্ছা বাবু, আর তোমার সাথে এভাবে কথা বলবো না, এখন ঘুমাও কেমন? ওর কথা শুনে রাগে আমার গা হাত পা সব জ্বলা যাইতেছিল। আমি আর ওরে কিছু না বলে ঘুমাই পড়ি। এইভাবে করে 2টা দিন কাইটা যায়। 2 দিন পর আমাদের বাসায় আসি। বাসায় এসে আরো 2টা দিন কাইটা যায়। সবকিছু আবারও আগের মতো হইতে থাকে। আনিশা ম্যাডাম কিছুদিন পর ঢাকায় চলে যাবে, কারণ ওর ভার্সিটির ছুটি শেষ হয়ে যাইতেছে। আমারও সামনে এক্সাম, পড়ালেখার চাপ বাড়তিছে। আনিশা ম্যাডাম আবারও ঢাকায় চলে যাবে। আমার আব্বু আমারে বলে যে ওরে রাইখা আসতে। আমারও মন চাইতেছিল না ওরে একা যাইতে দেওয়ার। হাজার হোক বউ তো আমার, বিয়েটা যেভাবে হোক বিয়ে তো হয়েছে, তাই না? যখন থেকে শুনছি যে ও ঢাকা চলে যাবে, তখন থেকে আমার মনটা খারাপ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগতেছিল না। আমরা রাতে বাসে উঠি, বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভোরের দিকে দেখি আনিশা ম্যাডাম ঘুমাই গেছে। আমিও ঘুমাইতেছিলাম। আমার ঘুমটা হঠাৎ কইরা ভাঙা যায়। ঘুমটা ভাঙার পর আমি ওর দিকে তাকাই আছি। কি দেখতেছি জানি না, কিন্তু ওর দিকে তাকাই থাকতে অনেক ভালো লাগতেছে। হঠাৎ কি যেন মনে করে ওর কপালে একটা আলতো করে চুমু দিই। একটা সময় আমরা ওর ভার্সিটিতে চলে আসি। ও আমারে বলে যে আজকে চল আমরা নেহাদের বাসায় থাকি, কালকে আমি হলে উঠে যাব আর তুই বাসায় চলে যাবি। আমি বলি যে না থাক, আমি আজকেই চলে যাব। ও আমারে অনেক বলে যে না আজকে যাইতে হবে না, কালকে যাবি। ও যখন অনেক জোরাজোরি করে তখন আমি রাজি হয়ে যাই। আমরা 2 জনে নেহা আপুদের বাসায় চলে আসি। আঙ্কেল আন্টি তো আমাদের দেখা অনেক খুশি হয়ে যায়। রাতে ঘুমানোর সময় আমি ফ্লোরে বিছানা ঠিক করতেছি, তখন আনিশা ম্যাডাম আইসা বলে, তোর আজকে ফ্লোরে ঘুমাইতে হবে না, তুই বিছানায় ঘুমা। আমি বলি যে সূর্য আজকে কোন দিকে উঠছিল, আমারে বিছানায় ঘুমাইতে বলতেছেন। ও বলে সূর্য যেই দিকে ওঠার সেই দিকে উঠছে। সারা রাত জার্নি করে আসছস, ঘুমাইতে পারস নাই, আবার সকালে বের হয়ে যাবি, তাই বলতেছি বিছানায় ঘুমা। আমি বলি যে আমি বিছানায় ঘুমালে আপনার সমস্যা হবে না। ও তখন বলে সমস্যা হইলে কি আমি তোরে ঘুমাইতে বলতাম। আমি আর কিছু না বলে বিছানায় একপাশে শুয়ে পড়ি। সত্যি অনেক টায়ার্ড লাগতেছিল। নরম বিছানা পায়া অনেক আরাম লাগতেছে। 2 জনে চুপচাপ শুয়ে আছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না। হঠাৎ আনিশা ম্যাডাম বলে, আচ্ছা ফয়সাল, তোর কোনো গার্লফ্রেন্ড ছিল না? এত রাতে আনিশা ম্যাডামের মুখে এই কথা শুনে আমি একটু অবাকই হই। তারপরেও স্বাভাবিক হয়ে বলি, না গার্লফ্রেন্ড ছিল না, তবে অনেকগুলা ক্রাশ ছিল। ম্যাডাম বলে যে হ্যাঁ বুঝছি, তা ক্রাশগুলা কে কে একটু জানতে পারি? আমি বলি যে আমার সাথে আমার ক্লাসে পড়ে কয়েকটা। এই জন্য তো বলি তোর পড়ালেখাতে মন বসে না কেন? ক্লাসে গিয়া শুধু মেয়েদের দিকে তাকাই থাকস, তাই না? এই জন্য তো রেজাল্ট খারাপ আসতেছে। আমি বলি আপনি কি পাগল? আমি তাদের দিকে তাকাই থাকতে যাব কেন? তারা সুন্দর, ওই জন্য তাদের ভালো লাগে। এগুলা শুই না আনিশা ম্যাডাম বলে, শোন বাসায় যাবি, আর বাসায় যাওয়ার পর আন্টি যদি আমার ফোন করে বলছে যে তুই পড়ালেখা করতেছিস না, বাদাম্মার মতো বাইরে ঘুরতেছস, তাহলে কিন্তু তোর খবর আছে বইলা দিলাম। আমি তোর যেগুলা দাগাই দিছি ওগুলা ভালো করে পড়বি, আর যদি কিছু বুঝতে না পারস আমার ফোন দিবি। আর আমি আন্টিরে ফোন করে বলে দিব ওইখানকার একটা ভালো স্যারের কাছে তোর টিউশনি দিতে। আমি মনে মনে বলতেছি ও যদি আমার বয়সে ছোট হতো তাহলে কি আমার এইসব বলতো? এমন একটা ভাব করতেছে যেন ও আমার অভিভাবক। এসব কথা বলতেছি তখনই আকাশে বিদ্যুৎ চমকানো শুরু করে। আজকে বিকাল থেকে মেঘ মেঘ করতেছিল, এই বুঝি বৃষ্টি আসবে। এখন বাহিরে জোরে বাতাসও বইতেছে। এমনিতেই এইসব আলো দেখে আমার অনেক ভয় লাগে। আমি খেয়াল করি বিদ্যুৎ চমকানোর পরে ম্যাডাম আমার দিকে অনেকটা আগায় আসছে। হঠাৎ করে জোরে একটা বাজ পড়ে। আমি সাথে সাথে আমার কান ধইরা ফেলি, কারণ এসবে আমার অনেক ভয় করে। আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করে, সেটা জানলার দিকে তাকায় বসতেছি। আমি আনিশা ম্যাডামরে কিছু বলতে যাব, তখন আবারও একটা বজ্রপাত হয়, আর এইটা অনেক জোরে শব্দ করে।
আমি সাথে সাথে আনিশা ম্যাডামরে জড়াই ধরি। আমার হার্টবিট যে এখন সেকেন্ডে কতবার লাফাইতিছে আল্লাহ জানে। আমি জড়াই ধরার কারণে ম্যাডাম আমারে বলে, ওই কুত্তা কি করতিছস, ছাড় আমারে। আমি ভয়ে বইলা ফেলি যে আমার অনেক ভয় করতেছে, আমি ছাড়বো না। এটা বলে আমি আরো শক্ত করে জড়াই ধরি। আমার থুতনির নিচে ম্যাডামের ঘাড়। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ওর গা থেকে। কেমন ফিলিংস হইতেছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার খারাপ লাগতেছে না। আমি আমার হালকা খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনিটা ম্যাডামের ঘাড়ের ওপর রাখি। দেখি আনিশা ম্যাডাম একটু কাইপা ওঠে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগতেছে। আর সরি কালকে গল্প দিতে পারি নাই, আর আজকে অনেক ছোট করে দিছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।